তল্লাশি চলাকালে সন্দেহজনক যে সিএনজি ছিল সেই সিএনজি আর থামানোর পরেই যারা অপরাধী ছিলেন তারা দৌড়ে সেখান থেকে পালানোর চেষ্টা করেন। যে দুজন অপরাধী সেখানে উপস্থিত ছিলেন তারা হচ্ছেন একজন নিয়ামতুল্লাহ এবং দ্বিতীয়জন হচ্ছেন শাহ আলম। দুজনকেই র্যাব গ্রেফতার করতে সক্ষম হয় এবং একই সাথে সেখান থেকে অপহরণের শিকার 4 জন ভিকটিমকে উদ্ধার করতে সমর্থ হয়। ভিকটিমদের দেওয়ার তথ্য মতে জানা যায় যে অপহরণ করার পর তাদেরকে মারধর করা হয় এবং তাদের পরিবারের নিকট হতে 3 লক্ষ টাকা মুক্তিপণ দাবি করা হয়। মুক্তিপণ না দেওয়া হলে তাদেরকে মালয়েশিয়া পাচার করে দেওয়া হবে বলেও হুমকি দেওয়া হয়। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ভিকটিম এবং মানব পাচারকারী চক্রের সদস্যদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করে দেওয়া হয়। সম্মানিত সাংবাদিকবৃন্দ, গতকাল র্যাব 7-এর একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে সমুদ্রপথে একটি বড় মাদকের চালান মিয়ানমার সীমান্ত থেকে চট্টগ্রামের দিকে আসছে। পরবর্তীতে চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র উপকূলবর্তী এলাকায় একটি মাছ ধরার নৌকাতে অভিযান পরিচালনা করে 5 লক্ষ পিস ইয়াবা সহ 9 জনকে গ্রেফতার করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন। এই 9 জনের মধ্যে 4 জন বাংলাদেশি এবং অপর 5 জন রোহিঙ্গা। সাম্প্রতিক সময়ে চট্টগ্রামে এটি সর্বোচ্চ ইয়াবা জব্দের ঘটনা। ভবিষ্যতেও র্যাবের এই মাদক বিরোধী অভিযান চলমান থাকবে ইনশাআল্লাহ। কিছু গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে, কক্সবাজারের টেকনাফ থানায় গ্রেফতারকৃত আজমুল্লাহ এর বিরুদ্ধে অলরেডি 2টি মামলা রয়েছে। ফারুকের বিরুদ্ধে একটি মাদক মামলা রয়েছে এবং সৈয়দ আলম নামে যে রোহিঙ্গা ব্যক্তি সেখানে ছিলেন তার বিরুদ্ধেও 2টি মাদক মামলা রয়েছে। অপর একটি ঘটনা হচ্ছে, গত 9 এপ্রিল 2026 তারিখে র্যাব 6-এর একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে খুলনা মহানগরীর হরিণকাটা থানাধীন পৈয়া বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে এবং একজন শীর্ষ সন্ত্রাসী ও চাঁদাবাজ মোহাম্মদ সুজন সরকারকে গ্রেফতার করতে সমর্থ হয়। গ্রেফতারকৃত ব্যক্তির তথ্য মতে তার নিজ বসতবাড়ির নির্মাণাধীন গোয়ালঘরের দরজার সামনে রাখা ইজি বাইকের পুরাতন সিটের নিচে রক্ষিত একটি বাজারের ব্যাগের ভেতরে থাকা একটি দেশীয় তৈরি শটগান, একটি 1 শুটার গান, 5 রাউন্ড শটগানের গোলাবারুদ এবং 7.62 মিলিমিটার এর অ্যামুনিশন উদ্ধার করা হয়। অস্ত্রের ভয় দেখিয়ে গ্রেফতারকৃত সুজন এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম সহ জনমনে ভীতির সৃষ্টি করত। তার বিরুদ্ধে খুলনা মহানগরীর একাধিক থানায় হত্যা চেষ্টা, ডাকাতি, চাঁদাবাজি সহ অস্ত্র আইনে মোট 7টি মামলা রয়েছে। প্রিয় সাংবাদিকবৃন্দ, গ্রেফতারকৃত সকল ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। এরই সাথে আপনাদেরকে আরও কিছু অ্যাডিশনাল ইনফরমেশন দিতে চাই। সেটা হচ্ছে, আপনারা দেখেছেন গত 4-5 দিন ধরে ভোজ্য তেলের কৃত্রিম সংকট রোধে র্যাব বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেছে। এই সম্পর্কে কিছু তথ্য এবং উপাত্ত আপনাদেরকে দিচ্ছি। সেটা হচ্ছে, গত 4 দিনে টোটাল 51টি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে ঢাকা সহ সারা দেশে। এই 51টি মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে আমরা বিভিন্ন জায়গায় অবৈধভাবে মজুতকৃত ভোজ্য তেল অথবা দেখা যাচ্ছে যে অস্বাভাবিক মজুতকৃত কিছু ভোজ্য তেল, যেখানে পরিমাণ অনেক বেশি, কোথাও 30,000-40,000 লিটার করে ভোজ্য তেল তারা সংগ্রহ করে রেখেছিল। তো সেই ভোজ্য তেল যতগুলো আমরা গত 4 দিনে পেয়েছি তার টোটাল পরিমাণ হচ্ছে মোট 4,68,439 লিটার। এবং এই মোবাইল কোর্টগুলো যখন পরিচালনা করা হয় তখন আমাদের সাথে বিজ্ঞ ম্যাজিস্ট্রেট যারা ছিলেন তারা এর বিভিন্ন অপরাধের মাত্রা বিবেচনা করে তাদেরকে প্রায় 14,25,000 টাকা জরিমানা করেন এবং এর ভেতর থেকে কিছু তেল
যেগুলো অবৈধভাবে প্রক্রিয়াজাত করা হচ্ছিল বা অস্বাস্থ্যকরভাবে প্রক্রিয়াজাত করা হচ্ছিল, সেগুলো যাতে আবার জনগণের কাছে না চলে যায়, তাই সেগুলোকে জব্দ করা হয়েছিল। সেই জব্দকৃত তেলের পরিমাণ 50,642 লিটার। তাই বর্তমানে যাতে বাজারে ভোজ্য তেলের সংকট কোনোভাবেই তৈরি না হয়, সেজন্য র্যাব, সেনাবাহিনী সহ আরও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাঠে সচেষ্ট আছে। আমরা আমাদের সাধ্যমতন চেষ্টা করে যাচ্ছি যাতে করে উদ্ভূত পরিস্থিতিতে কোনোভাবেই সংকট তৈরি না হয়। প্রিয় সাংবাদিকবৃন্দ, অতীতে আপনারা আমাদেরকে যেভাবে তথ্য দিয়ে সহযোগিতা করে এসছেন, যেভাবে করে আমরা যখন মাঠে আমাদের অভিযানগুলো পরিচালনা করেছি, এই তথ্যগুলো সঠিকভাবে দেশের জনগণের সামনে উপস্থাপন করে আপনারা আমাদেরকে সহযোগিতা করেছেন। আমরা চাইব আপনাদের এই সহযোগিতার হাত যেন অব্যাহত থাকে। আমরা চাইব মুদ্রার দুই পিঠের মতন আমরা আমাদের অভিযান পরিচালনা করে যাব এবং আপনারা এই তথ্যগুলো দেশের মানুষের সামনে উপস্থাপন করবেন। তাই আজকে আমার পক্ষ থেকে এতটুকুই। আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম। যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে বলতে পারেন। জি জি, ধন্যবাদ ভাই, চমৎকার প্রশ্ন, আপনাকে অনেক ধন্যবাদ। এই অতি সম্প্রতি সময়ে এটি একটি অত্যন্ত বহুল আলোচিত টপিক এবং আপনার এই প্রশ্নের উত্তর হিসেবে আমি বলতে চাই যে গত দিনেই আমাদের মাননীয় স্বরাষ্ট্র মন্ত্রী একটি বিজ্ঞপ্তিতে বলেছেন, যে ব্রিফিংয়ে বলেছেন, যাতে আমরা যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছি, আমরা যাতে চাঁদাবাজদের একটি লিস্ট তৈরি করি, যেটা আনবায়াসড লিস্ট তৈরি হবে এবং এই লিস্ট তৈরি করার পরে এই লিস্টের আওতাধীন প্রত্যেক অপরাধীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে এবং বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না। সে লক্ষ্যে কিন্তু র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন আমরা আমাদের কার্যক্রম পরিচালনা করছি। আমাদের গোয়েন্দা নজরদারি চালু রয়েছে এবং আমরা এই তালিকা তৈরি করছি, যেটা একেবারেই আনবায়াসড হবে এবং যারাই এই তালিকাতে থাকবে আমরা চেষ্টা করব অতি দ্রুত তাদেরকে আইনের আওতায় নিয়ে আসার জন্য এবং এই জঘন্য অপরাধকে দমন করার জন্য। ধন্যবাদ। আছে র্যাবের জন্য, র্যাবের যে 15টি ব্যাটালিয়ন সারা দেশে কাজ করে যাচ্ছে নিরলসভাবে, এই 15টি ব্যাটালিয়নকেই সম্মানিত র্যাব ডিজির পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয়ে গিয়েছে এবং তারা তাদের কাজ অলরেডি শুরু করে দিয়েছে। খুব শীঘ্রই নিশ্চয়ই আপনারা এর প্রতিফলন দেখতে পাবেন, আশা করছি ইনশাআল্লাহ। জি, এটা পূর্বশত্রুতার জেরে আমরা যখন এই তথ্যটা, আসলে বিষয়টা কিন্তু ঘটেছে অতি সম্প্রতি এবং ঘটনা ঘটার 48 ঘন্টার ভেতরেই কিন্তু আমরা আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি। তো এই স্বল্প সময়ের ভিতরে আমরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে যতটুকু জানতে পেরেছি যে এখানে দুই গ্রুপের মধ্যে বা দুই ব্যক্তির ভেতরে পূর্বশত্রুতা ছিল। এই পূর্বশত্রুতার জের ধরেই অপরাধীরা জানতো যে ভিকটিম এই পথ দিয়ে যাবে সকালবেলা, তাই তারা সেখানে ওত পেতে অপেক্ষা করেছিল এবং এই গ্রুপটা তার পথ রোধ করে তাকে সেখানে আক্রমণ করে এবং এই জঘন্যতম অপরাধের তাদের নৃশংসতা এতটাই ছিল, তারা ধারণা করে নিয়েছিল যে ভিকটিম মারা গিয়েছে। সেই হিসেবে ভিকটিমকে ওখানে ফেলে রেখে তারপরে তারা সেখান থেকে দ্রুত পালিয়ে যায়। তো সেই যাকে গ্রেফতার করা হয়েছে তার কাছ থেকে এখন তথ্য সংগ্রহ করার চেষ্টা করা হয়েছে, কিন্তু আপনারা জানেন যে আমরা যেহেতু সরাসরি তদন্ত করতে পারি না র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, তাই আমাদেরকে আসামি ধরবার পরপরই নির্দিষ্ট সময়ের ভেতরে এটা থানায় হস্তান্তর করে দিতে হয়। তা আমরা সেভাবে আইনি প্রক্রিয়া গ্রহণ করে এটা থানায় হস্তান্তর করে দিয়েছি এবং এই কেসের এখন যে তদন্তকারী কর্মকর্তা থাকবেন, এই দায়িত্বটা এখন তার উপরে বর্তায় যে পরবর্তীতে ফলো আপ অপারেশন হিসেবে আরও তথ্য যাচাই বাছাই করে এর সাথে সম্পৃক্ত আর যারা আছে তাদেরকেও ধরবার চেষ্টা করা হবে এবং বিস্তারিত তথ্য তারা উদ্ঘাটন করার চেষ্টা করবেন বলে আশা রাখছি ইনশাআল্লাহ। জি ভাই, জি, খুবই চমৎকার একটি প্রশ্ন করেছেন।
ইয়াবার এই চালানগুলো যারা নিয়ে আসে বা আমরা যাদেরকে ধরতে পারি যখন বিভিন্ন চালানে, যেমন গত দিনের ঘটনাটা ঘটেছে, একটি নৌকায় করে তারা মানে মাছ ধরার নৌকায় করে তারা এই 5 লাখ পিস ইয়াবা নিয়ে আসছিল মিয়ানমার বর্ডার থেকে। তো এই ঘটনাগুলো যখন ঘটে তখন আমরা যাদেরকে ফিল্ডে আটক করতে পারি, মাঠ পর্যায়ে যাদেরকে আটক করি, তারা কিন্তু একেবারেই মানে কি বলবো রুডিমেন্টারি লেভেলের অপরাধী। তারা মাঠে কাজকর্ম করে এই অপরাধের সাথে সংশ্লিষ্ট হয়, আমরা তাদেরকে ধরি। কিন্তু এর ব্যাকগ্রাউন্ডে কিন্তু কাজ করে বড় বড় মাদক ব্যবসায়ী বা হোতা যারা আছে। তো তারা কিন্তু ম্যাক্সিমাম সময়ই দেখা যায় যে ধরাছোঁয়ার বাইরে থাকে। তো এর সাথে আসলে এই ধরনের অপারেশনগুলো আমরা যখন মাঠ পর্যায়ে করি তখন আমাদের এগুলোর সাথে আবার ফলো আপ টিমও থাকে। দেখা যায় যে যারা গডফাদার বা হোতা তাদেরকেও আমরা ধরার চেষ্টা করি এবং এই প্রচেষ্টাটা চলমান। অনেক সময় আপনারা দেখবেন যে বড় বড় মাদক কারবারীরা র্যাব, পুলিশ, বিজিবি আরও অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে গ্রেফতার হয়। তো তারা কিভাবে গ্রেফতার হয়? তো আমরা যখন মাঠ পর্যায়ের একজন আসামিকে গ্রেফতার করতে পারি তার থেকেই তথ্য নিয়ে পরে আরও যাচাই বাছাই করে অন্য কার কার এর সাথে সংশ্লিষ্টতা আছে সেগুলো খুঁজে বের করে তখনই আমরা বড় আসামিদেরকে বা মূল হোতাদেরকে এর পেছনে গ্রেফতার করতে সক্ষম হই। ঘটনাগুলো যে খুব সহসাই ঘটে তা না, কারণ তাদেরকে গ্রেফতার করা, তারা যেহেতু ধরাছোঁয়ার বাইরে থাকে এবং তারা অনেক ধরনের ডিফেন্সিভ মেকানিজম তার ভেতরে গ্রহণ করে, সেগুলো আপনারাও জানেন। তাই তাদেরকে ধরাটা অত সহজও না, কিন্তু আমাদের প্রচেষ্টা কখনোই থেমে থাকে না। দিন শেষে একটা কথাই সবার জন্য প্রযোজ্য, কেউই আইনের শাসনের ঊর্ধ্বে না। একদিন হয়তো পার পেতে পারে, পরের দিন পার পেতে পারে, কিন্তু তৃতীয় দিন তার অবশ্যই আইনের আওতায় আসতেই হবে। জি, অবশ্যই অবশ্যই। এইটা আসলে আপনার তথ্যে হয়তো একটু সংশোধন আছে, সেটা হচ্ছে প্রাথমিকভাবে এই অভিযোগটা গিয়েছে পুলিশের কাছে এবং তারা এটা নিয়ে যাচাই বাছাই করছে। এবং বরাবরের মতন বলি, যখনই এই ধরনের তথ্যগুলো আমরা পাই সাথে সাথে কিন্তু র্যাবের গোয়েন্দা দল এবং র্যাবের যে সংশ্লিষ্ট আভিযানিক দল তারা কিন্তু হাতে হাত দিয়ে বসে থাকার আসলে আমাদের কোনো সুযোগ থাকে না। আমরা ছায়া তদন্ত তাৎক্ষণিকভাবে শুরু করে দিই। তাই এক্ষেত্রে আমাদেরও যে ছায়া তদন্তের কার্যক্রম সেটা চলমান আছে। কিন্তু যখনই আমি সবসময় আপনাদেরকে বলি যে অভিযোগটাই সবচেয়ে বড় না। একটা অভিযোগ আসতে পারে, কিন্তু সেই অভিযোগ আসলে পরে তার সাথে সাথে যাচাই বাছাইয়ের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া চলমান থাকে। আমাদের সেই যাচাই বাছাইয়ের প্রক্রিয়া চলমান আছে। আমরা নিশ্চিত হলে অবশ্যই অতি দ্রুততম সময়ে অপরাধীকে আইনের আওতায় আনতে পারবো ইনশাআল্লাহ। এই মুহূর্তে তালিকাটা আমার হাতে নেই, আমি পরবর্তীতে আপনাকে জেনে জানাতে পারবো ইনশাআল্লাহ। আমরা আসলে খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন ভাই, আপনাকে ধন্যবাদ। কারণ আসলে চাঁদাবাজদের কিন্তু অনেক রূপ থাকে। শুধু মোটা দাগে আমরা অনেককে চাঁদাবাজ বলি, কিন্তু চাঁদাবাজির বিভিন্ন স্তর আছে এবং আমরা কিন্তু সবগুলো নিয়েই কাজ করছি। র্যাবের 15টা ব্যাটালিয়নকে একই নির্দেশনা প্রদান করা হয়েছে যাতে করে যেই লেভেলেরই চাঁদাবাজ হোক, সেটা পরিবহন সেক্টরের চাঁদাবাজিও হতে পারে, যে হাইওয়েতে যে চাঁদাবাজিগুলো হয়, সেটা বাজারের ক্ষেত্রে চাঁদাবাজিও হতে পারে, যে যত রকমের কাঁচা বাজার, পাকা বাজার, যত রকমের বাজার আছে বাজারগুলোতেও কিন্তু চাঁদাবাজি হয়। এরকম সব ক্ষেত্রে ব্যবসা প্রতিষ্ঠানেও চাঁদাবাজি হয় বিভিন্ন ধরনের। তো এই স্তরগুলোকে বিবেচনা করে ছোট থেকে বড় সবগুলো স্তরকেই বিবেচনায় রেখে এই চাঁদাবাজির লিস্ট তৈরি করা হচ্ছে। ধন্যবাদ। আমি আগেই বলেছি আমার উত্তরে যে যেই লিস্টগুলো তৈরি করা হচ্ছে, এই লিস্টটা আমাদের কাছে নির্দেশনা এসেছে যাতে আমরা আনবায়াসড, আমরা কোনো রকমের বায়াসনেস যাতে আমাদের ভেতরে না থাকে, আনবায়াসড একটা লিস্ট প্রস্তুত করার জন্য বলা হয়েছে। আমরা সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছি। আমরা এখানে দিন হিসেবে বলে নেই, এটা যত দ্রুত সম্ভব, কারণ এটার খুব দ্রুতই আমাদেরকে মাঠে নামতে হবে এমনই নির্দেশনা আছে ইনশাআল্লাহ। এটা আজকেও হতে পারে। ছিল
ভাই অনুগ্রহ করে যদি প্রশ্নটা আরেকবার করেন। ভাই একে একে একটু প্রশ্ন করবেন, যদি আমি একটু সামনের প্রশ্নটা নিয়ে নিই। ধন্যবাদ। ধন্যবাদ ভাই। জুলাই আগস্টের পরবর্তী সময়ে র্যাবের যে কার্যক্রম, আপনারা আমাদের সাথে সার্বক্ষণিকভাবে ওতপ্রোতভাবে জড়িত এবং আমাদের কাজগুলো কিন্তু আপনারাই মনিটর করেন, পর্যবেক্ষণ করেন এবং সারা দেশের মানুষের সামনে তুলে ধরেন। শুধু সারা দেশ বলবো না, সারা পৃথিবীর মানুষের সামনে আপনারা তুলে ধরেন। বহির্বিশ্ব বাংলাদেশের যত মানুষ আছে, বাঙালি মানুষ আছে, সবাই আপনাদের নিউজগুলো ফলো করে এবং আপনাদের মাধ্যমেই কিন্তু তারা বিদেশে বসেও এই তথ্যগুলো পায়। তাই সারা পৃথিবী আপনাদেরকে মনিটর করছে এবং আপনারা আমাদেরকে মনিটর করছেন। গত 2024-এর জুলাই আগস্টের পর থেকে র্যাবের যে কার্যক্রম গত 1.5-2 বছরে আমাদের কেমন ছিল, এটা আপনারাই ভালো বলতে পারবেন যে র্যাব কোনো রকম অন্যায়ের করেছে কিনা বা কোনো অন্যায়ের সম্মুখীন হয়েছে কিনা, এটা আপনারাই বলতে পারবেন। আমি যদি বলি র্যাবের কর্মকর্তা হিসেবে সংখ্যাটা 0। এইরকম কোনো প্রেশার আমরা কখনো পাইনি এবং এই হিসেবে আমরা কোনো অন্যায়ের সাথে র্যাব সংশ্লিষ্ট হচ্ছে না। কতিপয় সদস্যদের বিরুদ্ধে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের বলবো যে ডিসিপ্লিনারি যে ইয়েগুলো আসে, কমপ্লেনগুলো আসে, সেগুলোর বিরুদ্ধেও র্যাব বর্তমানে খুব দৃঢ়ভাবে পদক্ষেপ নিয়ে তাদের বিরুদ্ধে ব্যবস্থা করে যাচ্ছে। একটা বাহিনী থাকলে এরকম একটা ঘটনা এরকম হতে পারে, হওয়াটা অস্বাভাবিক বলছি না। যদি হয় তাহলে তার বিরুদ্ধে আইনি প্রক্রিয়া আছে এবং র্যাব প্রতিষ্ঠান হিসেবে এই আইনি প্রক্রিয়া খুব শক্তভাবে নিয়ে যাচ্ছে। তাই আমরা বর্তমানে বলতে পারি যে আমাদের কাছে বর্তমানে এই ধরনের কোনো রকমের রাজনৈতিক প্রেশার নেই এবং গত জুলাই আগস্টের পর থেকে র্যাব এই ধরনের মানবতা বিরোধী কোনো ধরনের কাজে সংশ্লিষ্ট হয়নি। অবশ্যই আমরাও একই তথ্য পেয়েছি এবং আপনাদের মতনই আমরাও এই জিনিসটা জানতে পেরেছি। পুলিশের একটি স্পেশালাইজড অংশ এই বিষয়টা নিয়ে কাজ করে যাচ্ছে, আপনারা জানেন, এবং এই তথ্য যেহেতু আমরা পেয়েছি, এর বিরুদ্ধেও আমরা আমাদের নজরদারি চালু রাখবো। এই ধরনের অন্য কোনো ধরনের অস্ত্র যদি আমাদের নজরে আসে, আমরা তো আইনি বা প্রক্রিয়া গ্রহণ করবই। যেহেতু আপনারা জানেন যে অবৈধ অস্ত্রের বিরুদ্ধে র্যাব এ পর্যন্ত বেশ ভালো অর্জন দেখাতে পেরেছি আমরা। তাই আপনাদের কাছে অনুরোধ থাকবে, আপনাদের কাছেও যদি এই ধরনের কোনো অবৈধ অস্ত্রের, এই পেন গান বা এই ধরনের সংশ্লিষ্ট অন্য কোনো ধরনের অবৈধ অস্ত্রের সন্ধান থাকে, দয়া করে আমাদেরকে তথ্যগুলো দিয়ে সহযোগিতা করবেন। আমরা দ্রুত এর বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করার জন্য চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।